আমি আর মা ধানক্ষেতের পাশে কাজ করছিলাম। হঠাৎ আমার মনে হলে কেউ আমাদের দেখছে। আমি ভয় পেয়ে কাজ বন্ধ করে দিলাম। তখন মা কাতর স্বরে আমাকে বলল, বাবা, আমার তো এখনো হয়নি। আমার শেষ কাজটুকু করে দাও। তোমার পায়ে পড়ি। মার এমন কথায় আমার খুব মায়া হলো, তাই আমি পাগলের মতো তাড়াতাড়ি কাজ শেষ করলাম। বন্ধুরা, আজকে তোমাদের বলল আমার মায়ের সাথে ধানক্ষেতে কিভাবে কাজ করলাম সেই সত্যি ঘটনা। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি ধরে রাখতে পারবে না। আমার নাম রাসুল। আমরা মধ্যপ্রদেশের ইন্দোরের কাছাকাছি একটি গ্রামে বসবাস করি। আমার বাবা রঘুনাথ অনেক দিন হল বিদেশে গেছেন। ভাগ্য পরিবর্তনের আশায় তিনি আমাদের বলেছিলেন প্রত্যেক বছর 2 মাসের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসবেন। কিন্তু এখন তিনি আমাদের বলেছেন যে আগামী 5 বছরের জন্য বাড়ি ফিরতে পারবেন না। কারণ স্থায়ীভাবে ভিসা পাওয়ার জন্য বিদেশে 5 বছর তাকে টানা থাকতে হবে। এটা আমার এবং আমার মায়ের জন্য একটি মর্মান্তিক খবর ছিল। কারণ এর অর্থ হল এখনও আরও 4 বছর আমরা বাবার সাথে দেখা করতে পারব না। গল্প শুরু করার আগে আপনাদের আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বয়স 20 বছর। সুগঠিত শরীর, লম্বায় প্রায় 6 ফিট। আমরা মূলত কৃষক করি। খেতে পরিশ্রম আর বাড়িতে গরুর দুধ সহ ভালো ভালো খাবার খেতে পেয়ে আমাকে প্রায় ষাঁড়ের মতো দেখতে হয়েছে। এখন আমি বিয়ে প্রথম বর্ষে পড়ছি। আসলে আমি খুব অন্য রকমের ছেলে। গ্রামের 3-4টি মেয়েকে দিয়েছি। গ্রামে আমাদের বড় চাষ করা জমি আছে। সেই জমিটি গ্রাম থেকে অনেকটাই দূরে। জমিতে আমরা মূলত 2টি চাষ করি, ধান ওয়াক। মাঠের এক কোণায় আমাদের গবাদি পশুর চালাও আছে, সেখানে আমি প্রতিদিন কাজের জন্য যাই। আবার অনেক সময় আমার মাও সাহায্য করতে আমার সাথে যায়। এবার আমার মায়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার মায়ের বয়স 42 বছর। আমার মা একটি কৃষক পরিবার থেকে বিলং করে। তাই বাড়িতে এবং মাঠে ঘাটে কঠোর পরিশ্রমের কারণে মায়ের শরীর খুব ভালো এবং পাকাপোক্তভাবে গড়ে উঠেছে। আমার মায়ের গায়ের রং একটু গাঢ়, একটু মোটাসোটা হলেও মা যেহেতু 5 ফিট 6 ইঞ্চি, তাই মাকে মোটাসোটা বলে মনে হয় না। আমি কোনোদিনই আমার মায়েরও দেখতে পাইনি। তবে সে কি খুব বড় অধিকারী? আমি আগেই বলেছি যে সে একটু গোলগাল প্রকৃতির, মানে মোটাসোটা। সুতরাং মায়ের খুব বড় আকারের। হাঁটার সময় মায়ের শাড়ির মধ্যে ঝাঁকুনি দেয়। কি যে দারুণ দৃশ্য তা বলে বোঝানো যায় না। আমার মা বাড়ির বাইরে ভেতরে সব সময় শাড়ি পরে থাকেন। গরমকালে তিনি বাড়িতে শাড়ি পরা বাদ দিয়ে শুধুমাত্র 2 জোড়া পরে থাকেন। এর ফলে মায়েরা আরও বড় মনে হয়। এবং কাজের সময় মা যখন নিচু হয়ে কাজ করে তখন মায়ের বড় উল্টানো হাড়ির মতো করে বেরিয়ে আসতে চায়। আমার মনে হয় গরমকালে মা নিচে পড়ে না। তাই আমি কোনো বাড়ি আউটলাইন দেখতে পাইনি। বাড়িতে আমি প্রায় লুকিয়ে লুকিয়ে আর চোখের মধ্যে লুকিয়ে থাকা মায়ের দেখতাম। আমি জানি না এসব লুকিয়ে দেখা কাণ্ডগুলো টের পেয়েছে কিনা। কারণ কখনোই আমি মায়ের দিক থেকে এমন কোনো ইঙ্গিত পাইনি যে মা বুঝতে পেরেছে যে মায়ের তাকে চোখ দিয়ে গিলে খায়। আমার বাবা বাড়ির বাইরে থেকে আমাকে ঘরের মানুষ কি করে তুলেছে। আমার মা আমাকে বাড়ির বল বলে খেপাত। যখনই আমি কোনো কাজ করতে চাইতাম না তখনই মা বলতো, তুই তো এখন বাড়ির বল, তুই যদি কাজ না করি তাহলে কে করবে শুনি? তোর বাবার কাজগুলো তোকে এখন করতে হবে, তাই না? যেহেতু আমি নিয়মিত কলেজের বান্ধবীদের দিতাম, বরং এটা বললে ভুল হবে না যে আমার অনেক বছরের জন্য বান্ধবীরা আমাকে দিত। তাই আমি কখনোই আমার মায়ের সাথে কিছু করার চেষ্টা করিনি। তবে আমি কেবল তার দেখতাম যা বাড়িতে বিনামূল্যে দেখানো হতো। আমার নিজের মাকে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি আমার মায়ের জীবন সম্পর্কে কিছুই জানি না। তবে আমার মনে হয়েছিল যে তিনি অবশ্যই তার নিজের রুমে নিচের ইচ্ছা পূরণ করেন। কারণ আমার বাবার বিদেশ যাওয়া প্রায় 1 বছর হতে চল। আর মা অবশ্যই সত্যিকারের খাবার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। আর বাবা যে আরও 4 বছর বাড়ি আসবেন না, এই খবরটা ছিল মায়ের জন্য আরও মর্মান্তিক। আর আমার মা ও শারীরিকভাবে খুব ফিট এবং সুন্দর মহিলা ছিলেন। তাই আমার জানা ছিল না তিনি কিভাবে তার এই জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। যেদিন থেকে বাবার বাড়িতে না আসার খবরটা আসে ঠিক সেই দিন থেকেই আমি খেয়াল করি মা যেন কেমন হতে শুরু করে অন্যমনস্ক থাকেন। এমন অনেকবারও হয়েছে যে তার শোবার ঘর থেকে ওই আওয়াজ শুনতে পেয়েছি। মাকে নিজের ইচ্ছা পূরণ করছেন তা আমি বুঝতে পারতাম। কিন্তু আমার শুধুমাত্র শোনা ছাড়া কিছু করার ছিল না। গরমের দিনগুলিতে খুব গরম পড়ত। তাই বাড়িতে আমি কেবল একটা লুঙ্গি পরতাম। আর মা কেবল জোড়া টুপি পরত। অনেক সময় আমি লক্ষ্য করেছি মা আমার নিচের দিকে তাকিয়ে থাকেন।
অবশ্যই সেই তাকানোটা কোনো ছেলের প্রতি কোনো মানে হয় না। সেটা এক পুরুষের ইচ্ছা থেকে বঞ্চিত মহিলা। মাঝে মাঝে মা আমাকে উত্ত্যক্ত করত, এই বলে যে যেহেতু বাবা বাড়িতে নেই তাই বাড়ির পুরুষ বলতে এখন আমি, তাই আমার বাবার মতো বাড়ির লোকের সমস্ত দায়িত্ব পালন করা উচিত। বুঝতে পারতাম যে মা একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন। তখন আমার ভেতরে এক অজানা শিহরণ খেলে যেত। এমন সময়ে রসিকতা করে আমি বলতাম যে সে বাড়ির মহিলা, তাই তার সমস্ত দায়িত্ব পালন করা উচিত। এই ধরনের কথার উত্তরে মা বলতো, তুই যদি তোর দায়িত্ব পালন করিস তাহলে আমি আমার দায়িত্ব পালন করতে প্রস্তুত। এরকম থাকতে তামাশা আমাদের মা ছেলের মধ্যে প্রায় হতো, কিন্তু কখনোই আমরা আমাদের সীমা অতিক্রম করিনি। বাড়ির কাজ করার সময় মা অত্যন্ত গেমে যেতেন, ফলে মায়ের সামনে উপর ভাসমান হতো। তখন মায়ের স্পষ্ট বোঝা যেত। যেহেতু মা বাড়িতে কখনোই জোড়া টুপি পারে না তাই মায়ের আমার চোখে ধরা পড়ত। অনেক সময় আমি যখন মায়ের দিকে কামুক চোখে তাকাতাম তখন লক্ষ্য করতাম মা আমার দিকে তাকাত। ওই তো মা বুঝতে পারত যে আমি আমার চোখ দিয়ে মাকে গিলে খাচ্ছি, কিন্তু মা কখনোই আমাকে এর জন্য বকা দেননি। মা এমন ভাব করত যেন আমি যে মায়ের দিকে তাকিয়ে আছি মা সেটা টের পাইনি। আবার কখনো কখনো আমি যখন সকালে উঠে আসি করতে যেতাম তখন আমার সোজা হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। তখন মা ও আমার দিকে তাকাত, আমি এমন ভাব করতাম যেন আমি লক্ষ্যই করিনি যে মা আমার দিকে তাকিয়ে আছে। আমি আরও বেশি বেশি করে মাকে দেখতাম। একদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আমরা মা ছেলে মিলে জমিতে গিয়ে ধান লাগিয়েছিলাম। তারপর জমিতে জল ভরে চার ধরে মাটি দিয়ে বাদ দিয়েছিলাম। মা আমাকে মাঠে গিয়ে দেখে আসতে বলল যে জমিতে জল ঠিকঠাক আছে কিনা এবং জল আটকাবার জন্য যে বাদ দিয়েছিলাম সেগুলো ঠিক আছে নাকি ভেঙে গেছে। কারণ যদি জল বেরিয়ে যায় তাহলে আমাদের আবার নতুন করে জমিগুলোতে ধান লাগাতে হবে এবং এর জন্য অনেক টাকা খরচ হবে। আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। ভাবলাম কম্পিউটারে ভিডিও দেখে নিচের কাজ করব। তাই আমি মাকে বললাম আজকে না গেলে হতো না। মা বলল না, আজকে যেতে হবে বলে আমাকে জোর দিতে লাগল। আমি আবার অনিচ্ছা জানালে মা বলল, একা যেতে না চাইলে চল, আমিও যাচ্ছি তোর সাথে। বাড়ির কাজ কাম তো হয়ে গেছে, নেনে রেডি। কি আর করা, মায়ের উপর জোর করে কোনো লাভ নেই। তার থেকে বড় কথা আমার মনে আসলো যে মা আর আমি ওই নির্জন মাঠে একা থাকব। অনেকটা সময়ও কাটানো যাবে আমার সাথে, আর মায়ের ওই দেখেই দিন পার হয়ে যাবে। কথাগুলো মনে আসতেই মনে মনে খুব আনন্দ পেলাম, কিন্তু মাকে বুঝতে দিলাম না। মুখে এমন একটা ভাব করলাম যে আমার যাওয়ার মন একদমই নেই। আমি বললাম, ঠিক আছে, তুমি যখন বলছো তবে চলো বলে আমি একটা লুঙ্গি ও টি শার্ট পরে আমার মা দেখলাম একটা স্বাভাবিক ঘরোয়া শাড়ি পরেছেন। যেহেতু আমাদের জমি ছিল বাড়িও গ্রাম থেকে অনেকটা দূরে, তাই সেখানে পৌঁছতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লাগল। রাস্তায় আমরা মা ছেলে স্বাভাবিক কথাই বলছিলাম। আমরা যখন ধান খেতে পৌঁছলাম তখন আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তবে চিন্তার বিষয় ছিল যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো ছাতা ছিল না। একমাত্র উপলব্ধ আশ্রয়স্থান ছিল আমাদের গরুর ঘর, কিন্তু সেটাও মাঠের অন্য দিকে অনেকটা দূরে ছিল। আমি মনে মনে এসব কথাই ভাবছি। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মা আমাকে বলল, রাসুল, তুই ওই দিকটা গিয়ে দেখ বাদ ঠিক আছে কি না, আমি এই দিকটা দেখছি বলে মা দেখতে লাগল ভালো করে। আমিও চলে গেলাম মায়ের বিপরীত দিকে এবং দেখতে লাগলাম। দেখতে দেখতে আমি আর মা দুজনে ভিজে গেলাম। দেখলাম এক জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মা আমাকে সেই ভাঙা জায়গাটাতে কাদামাটি দিতে বলল। আমি সঙ্গে সঙ্গে কিছু কাদা হাতে করে নিয়ে সেখানে দিয়েই, কিন্তু জলের প্রবাহ বেশি থাকায় তার সঙ্গে সঙ্গে ধুয়ে গেল। মা আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললাম, মা ধুয়ে গেছে। মা বলল, থামো, আমি আসছি, তুই কিছু কাদে আমাকে বলে মা আমার কাছে আসলো। কিছু কাদা মায়ের হাতে দিলাম। মা সেটা নিয়ে একটু নিচের দিকে ঝুঁকল, তারপর সেই ভাঙা জায়গাতে কাজে ঢুকিয়ে দিচ্ছিল। আমি মায়ের সামনে দাঁড়িয়েছিলাম এবং ভেজা কাদা মাটি মায়ের হাতে ধরিয়ে দিচ্ছিলেন। মা যখন নিচে ঝুলছিল তখন মার উপরিভাগ থেকে দেখা যাচ্ছিল। যেহেতু মায়ের খুব বড় বড় ছিল তাই নিচে ঢোকার সময় মার স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার মনে হলো যে আমি খুব ভাগ্যবান যে কিনা বিনামূল্যে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমি মাকে কাদা দিচ্ছিলাম আর তার বৃষ্টিতে ভেজা দুটোর দিকে তাকিয়েছিলাম। চারপাশে আমি আর মা ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা। আমি এতটাই মনোযোগ দিয়ে দেখছিলাম যে মাঝে কাদা চাইছিল আমার কানে আসেনি। মা বলল, কি রে, হা করে কি দেখছিস কাদাতে?
এমনিতেই ভিজে গেছি, ঠান্ডাও লাগছে। দে কাঁদে। আমি তাড়াতাড়ি নিজেকে ঠিক করে মাকে কাঁদা দেই। মা কি বুঝতে পারল যে আমি মাকে দেখছিলাম? বুঝলেও কিছু বলতে পারেনি, কারণ মা তখন কাদা লাগাতে ব্যস্ত। কাদা নিয়ে মা আবার ভাঙা জায়গাতে কাদা লাগতে লাগল। কাদা নিয়ে এদিক ওদিক লাগানোর সময় মায়ের সাথে সাথে ওই এদিক ওদিক দুলছিল। এই দৃশ্য দেখে আমার বর হতে শুরু করল। বৃষ্টি খুব জোরে হচ্ছিল এবং আমরা মা ছেলে দুজনেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। গরুর ঘরটা একমাত্র আমাদের আশ্রয়ের জায়গা ছিল, কিন্তু সেটা অনেক দূরে থাকায় আমাদের ভেজা ছাড়া আর কিছু করার ছিল না। বৃষ্টিতে ভিজে মা সব পুরোপুরি লেপ্টে যায়। যেহেতু সেখানে আর কেউ ছিল না, তাই আমি মাকে দেখতে লাগলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম মা আজকে জোড়া টুপি পারছে, কারণ এর ভেতর দিয়ে তার কালো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার নজর মায়ের দিকে গেল, দেখি পিছনে একটা মোটা আস্তরণ পড়েছে। তার মানে আজকে মা ওইটাও পারছে। এসব দেখছিলাম, হঠাৎ মা কাছে একটা জায়গাতে চলে যায়। আমিও যাই আমার পেছন পেছন। গিয়ে দেখি এই জায়গাটা থেকেও জল বেরোচ্ছে। আমি মায়ের পিছনে গিয়ে দাঁড়াই। মা আমার কাছে কাদামাটি চাই, আমি মাটি দিয়ে মা আবার আগের মতোই নিচে ঝুঁকে কাদামাটিতে শুরু করে। যেহেতু আমি মায়ের পিছনের দিকে ছিলাম, তাই আমি আমার মায়ের পিছনেটা দেখতে পাচ্ছিলাম। একটা উল্টানো মাটির কলসির মতো দেখাচ্ছে, ভেতরটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমি একটু ইচ্ছাকৃতভাবে মা ঠিক পিছনে দাঁড়িয়েছিলাম, যাতে আমি তার দর্শন পাই। ওদিকে মা নিজের কাজে ব্যস্ত, আর আমি তার সুযোগ নিয়ে আমার পিছন চোখ দিয়ে গিলে খাচ্ছি। হঠাৎ করে মা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার আগের জায়গাতে যেতে চাইলে আমার বর হয়ে থাকা তার সাথে স্পর্শ করে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম না হয়তো এই কাজের জন্য আমাকে উদ্দেশ্য করে কিছু বলবে, বাবা বকা দিবে। কিন্তু সে আবার নিচু হয়ে ঝুঁকে আগের মতোই কাজে মন দিল, যেন কিছুই হয়নি। যেহেতু বাচুক ছিল, তাই এটা আমাকে সাহস দিয়েছিল এবং আমার বর আবার বর হতে শুরু করল, যেন কাজ করার জন্য ফসফস করতে লাগল। আমি তাকে কাদা দিচ্ছিলাম আর সে সেই কাদা নিয়ে ভাঙা বেড়ার উপর রাখছিল। আমি ইচ্ছা করে বারবার তার উপর আমার বউ রাখছিলাম, স্পর্শ করছিলাম। কিন্তু মা এমন ব্যবহার করছিল যেন সে বুঝতেই পারেনি যে আমার বর তার পিছনে মারছে। এই পরিস্থিতি ছিল আমার সুবিধার জন্য এবং আমি এটার সর্বাধিক সুবিধা দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে মাটির বেড়া ঠিক হয়ে যায় এবং জল বের হওয়াও বন্ধ হয়ে যায়। তাই মা সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে আমার দিকে তাকাল, যেটা এতক্ষণে আমার ভেতরে তাঁবু সৃষ্টি করেছে। আমাকে কাদায় হাত ধুয়ে আমাদের বাড়িতে ফিরে যেতে বলল। ধানের জমিতে জল ছিল, সেটা দিয়ে আমি আমার হাত ধুয়ে নিই। আমি ভাবছিলাম যে কিভাবে মার সাথে কাজ করা যায় বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা। তারপর মা মাঠে হাত ধুয়ে নিই জমিতে থাকা জল থেকে। তারপর বাড়ি ফেরার রাস্তার দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই যখন সে ঘুরে আমাদের বাড়ির দিকে পা বাড়ায়, তখন সে ধান ক্ষেতের কর্দমাক্ত ভেজা মাটির আলের উপর পিছলে পড়ে যায়। মাথার পিছনটা কাদামাটিতে বাড়ি খায়। জমিতে আলের উপর দিয়েই মূলত আমাদের হাতে হয়, কিন্তু মা জল আটকাবার জন্য সেই আলে কাদামাটির জোড়াতালি লাগিয়ে দেয়, ফলে সেটা অত্যন্ত পিছল হতে পারে। তাই মা হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যায়। মা এমনভাবে পড়ে গেছে যে তার পেছনটা নিচে মাটির সাথে লেপ্টে গেছে। তার শাড়ি এবং নিজেও কাদা দিয়ে পুরোপুরি মেখে যায়। পড়ে যাওয়ার পর আবার ওঠার চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। আমি তাকে সাহায্যের জন্য আমার হাতটা মাকে বাড়িয়ে দেই। মা পুরোপুরি জমিতে থাকা জলকাদার মধ্যে শুয়ে পড়ে। সে আমার হাতটা ধরল এবং আমাকে কাছে টানতে টানতে ওঠার চেষ্টা করল। কিন্তু যেহেতু আমার মা খুব মোটা আর ভারী ছিল, তাই যখন সে আমার হাত নিজের দিকে টেনে উঠতে চাইল, তখন সে আমাকে নিয়ে জল কাদার মধ্যে পড়ে যায়। এখন আমরা মা ছেলে দুজনেই কাদায় পড়ে যাই, আর আমাদের জামা কাপড় ভেজা কাদায় ভরে যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব উঠে দাঁড়ালাম, তারপর মাকে ধরে উপরে টেনে তাকে ওঠানোর চেষ্টা করলাম। মা আমার হাতের স্পর্শ বুঝতে পারল, কিন্তু মুখে কিছুই বলল না। উল্টে নিজের দুটি হাত দিয়ে আমার হাত ধরে উপরে ওঠার চেষ্টা করল। যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন স্বাভাবিকভাবেই সে সামনের দিকে ঝুঁকে পড়েছিল, এবং যখন সে পুরোপুরি উঠে দাঁড়াল, আমার হাত তখনও তার তলা দিয়ে জড়িয়ে ধরার মতো অবস্থায় ছিল। তখন আমার বর তার পিছনে স্পর্শ করছিল। আমি ধীরে ধীরে আমার তাকে তার তরমুজের মতো উপর দিতে থাকলাম। এতে তার শাড়ির উপরে থাকা কাদা আমারও লেগে। যেহেতু তার পেছনে সবটুকু কাদায় ভরা ছিল, তাই দাঁড়ানোর ফলে আমার সামনে গোটা শরীর ভেজা কাদায় ভরে যায়।
কিন্তু জানি না তখন আমার কি এমন হলো যে আমি আমার হাত দিয়ে মায়ের কাদামাটি ছাড়িয়ে দিতে লাগলাম। সত্যি আমি চেষ্টা করছিলাম মায়ের শাড়ির উপর থেকে কাদা সরিয়ে দেওয়ার। মা বুঝতে পারল যে আমি তার উপর হাত দিচ্ছি, কিন্তু সে আমাকে থামাল না। আসলে আমার নিজেরও মনে হয়েছিল যে আমি খুব জোরে আমার মায়ের হাতে এনেছি। এটা মনে আসতেই আমার আরও বেড়ে যায় এবং আমি খুব জোরালোভাবে দিতে থাকি। আমার এমন মনে হচ্ছিল যে আজ যেন একটা বড় গোল কোনো জিনিসের উপর করেছি। আমি তখন গান শূন্য, কিন্তু মায়ের দিক থেকে কোনো বাধা পাচ্ছিলাম না। বিনিময়ে মা তার হাত সামনে থেকে পিছনের দিকে নিয়ে আমার গায়ে লেগে থাকা কাদা ছাড়ানোর চেষ্টা করেন। আস্তে আস্তে নিচে আমার কাছে তার হাত চলে আসে। বড় হয়ে উপর থেকে কাদা পরিষ্কার করতে শুরু করে। আমার বড় হয়ে থাকা সত্ত্বেও মা কিছু মনে করেননি, বরং আমার পরিষ্কার করার অজুহাতে শুরু করে। সত্যি আমাদের মনে হচ্ছে আমরা যেন স্বর্গে আছি। ফাঁকা মাঠে আমরা কাদার মধ্যে আমাদের কাজ করছিলাম, কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা এই কাজটা বেশিক্ষণ চালিয়ে যেতে পারিনি। আমাদের দুজনেরই কাপড় কাদায় ভরে গেছিল, আর বৃষ্টিতে ভিজেছিল। তাই আমি মাকে বলি, মা চলো তাড়াতাড়ি বাড়ি যায়, গিয়ে ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নিতে হবে, নইলে শরীর খারাপ করবে। মা আমার কাদায় মাখা ও দাঁড়িয়ে থাকা এবং নিজের শাড়ির দিকে তাকিয়ে একই অবস্থা দেখে টিটকিরি মেরে বলল, রাস উত্তর অবস্থা দেখত। তোর কি মনে হয় যে আমরা এই অবস্থায় গ্রামের মধ্য দিয়ে বাড়ি যেতে পারব? আমাদের দুজনকে দেখে যে কেউ বুঝতে পারবে যে আমরা কাদায় কুস্তি লড়েছি? তারপর আমি ও আমাদের অবস্থা দেখে বললাম, মা কাছে আমাদের গরুর ঘর আছে, সেখানে চাকরির থাকার জন্য একটি ঘরও আছে। সেই চাকর আমাদের গবাদি পশু দেখাশোনা করার জন্য সেখানে থাকে, কিন্তু আজকাল তো সে আর এখানে থাকে না, তার নিজের গ্রামে গেছে। ভিতরে তো আর কেউ নেই, তাই না? চলো না ওখানে যাই। সেখানে গরুর খাওয়ার জন্য একটি সিমেন্টযুক্ত জলের ট্যাঙ্কও তো আছে। সেখানে না হয়ে আমরা আমাদের কর্দমাক্ত কাপড় চোপড় ধুয়ে নিব। বৃষ্টি না থাকা অবধি ওখানে থেকেও যেতে পারব। ততক্ষণে আমাদের কাপড় শুকিয়ে যাবে। কি বলো মা, যাবে? মা বলল, কথাটা তুই খারাপ বলিস নি রাসু, বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই, আর এই অবস্থায় বাড়িও যেতে পারব না। ওখানে যাওয়াই ঠিক হবে। চল আমরা বরং ওখানে যাই, আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার করি, ততক্ষণে বৃষ্টিও থেমে যেতে পারে। চলুন। আমরা দুজনেই গরুর ঘরের কাছে চাকরি ঘরের দিকে রওনা হলাম। মা আমার সামনে হাঁটছিল আর আমি আমার পিছন পিছন হাঁটছিলাম। মা খুব সাবধানে পা ফেলে হাঁটছিল। হাঁটার সময় ভিজে কাপড়ে জড়ানো মা একবার এদিক একবার ওদিক দুলছিল। একটা বয়স আসলে এমন বেশি পছন্দ হয় মায়ের হাড়ের মতো দেখে বারবার মনে হচ্ছিল কাজ করি। মনে মনে এসব কথা ভাবছি আর হাত দিয়ে আমার নিজে আর মায়ের পেছন পেছন হাঁটছি। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর আমরা মা ছেলে ঘরের সামনে এসে দাঁড়ালাম। তারপর তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলাম। মা আমার পাশে দাঁড়িয়েছিল, সে চুপচাপ ছিল এবং ভাবছিল কি বলবে আর কি করবে। আমরা দুজনেই যে খুব খুশি ছিলাম তা জানতাম, কিন্তু আমাদের মা ছেলের সম্পর্কটা বাধা সৃষ্টি করছিল। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি তোমার কাপড় চোপড় ছেড়ে নাও, তারপর সেগুলিকে বালতির জলে ধুয়ে শুকানোর জন্য কর্ডের উপর রেখে দাও। মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর একটু দ্বিধা বোধ করে আস্তে আস্তে জলের বালতিতে ডুবিয়ে দেওয়া। আমিও মার সাথে সাথে আমার লুঙ্গি ও টি শার্ট আর গেঞ্জি খুলে জলে ডুবিয়ে দেয়। তারপর আমার দিকে দেখি মা শুধু জোড়াতাপ্পি পারে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার ভেতর মস্ত একটা তাঁবু সৃষ্টি করল এবং আমার বেরিয়ে আসতে চাইছিল। মা আমার দাঁড়িয়ে থাকা দেখছিল, জিম করা বডিতে আমাকে ষাঁড়ের মতো দেখছিল। আমার চোখে ছিল ইচ্ছা। সে যে আমার মা সেটা তার চাহনি দেখে বোঝা বড় দায়, আমিও তার দেখছিলাম। এই প্রথম আমি আমার মাকে এভাবে দেখলাম। লক্ষ্য করলাম মায়ের উপর কাদা মাটি লেগে আছে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। আমি মাকে বললাম, মা, দেখো তোমার উপরে অনেক কাদা লেগে রয়েছে, আর বৃষ্টির জলে দুটোই পুরোপুরি ভিজে গেছে। তুমি চাইলে ভালো করে ধুয়ে মাটি পরিষ্কার করে কর্ডের উপর শুকোতে দিতে পারে। মা আমার গলার স্বর এবং চোখের মধ্যে ইচ্ছা অনুভব করে বললেন, রাহুল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ভাবলে কি করে যে আমি তোর সামনে আমার সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকব? এটা কখনোই হবে না। আমি বললাম, মা, কি বলছো কি এসব? আমি তোমার ছেলে, ছোটবেলায় 10 বার তোমায় দেখেছি। আমি তোমারই তো ছেলে, তোমার থেকে আমার সৃষ্টি হয়েছে। নিজের ছেলের সামনে তোমার লজ্জা কিসের? মা, আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই এখানে।
আর এই বৃষ্টির মধ্যে কেউ আসবেও না। তাছাড়া আমাদের চাকরও তো নেই। তাই লজ্জা না করে তোমার ওগুলো পরিষ্কার করে নাও, নইলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। আর হতেও পারে তোমার কাপড় চোপড় ভেজা থেকে যেতে পারে। আমাকে দেখো, আমিও তো সম্পূর্ণ হয়ে আছি। মা কিছুক্ষণ ভাবল, তারপর ইতস্তত করে বলল, রাসূল, আমার মনে হয় তোর সামনে আমার সম্পূর্ণ হওয়া খুব অদ্ভুত আর নির্লজ্জের মতো একটা কাজ হবে। তুই আমার ছেলে, তোর সামনে কি করে আমি? আর তাছাড়া আমি খুব মোটা আর বয়সও বেড়েছে। আমার খুব খারাপ লাগবে বাবা তো সামনে এমন করতে। আমি জানি আমার ওজন খুব বেড়েছে, তাই আমাকে কুৎসিত আর মোটা লাগে। আমি নিজেই নিজের দিকে তাকিয়ে লজ্জা পাই। আমি কি করে তোর সামনে সম্পূর্ণ হবে? এই কথা বলার পর মা চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি পরিবেশটাকে হালকা করার জন্য হাসতে হাসতে বললাম, মা, কি বলছো তুমি? কে বলেছে তুমি মোটা? তুমি খুব ফিট এবং খুব সুন্দর একজন মহিলা। আমার মনে হয় না গ্রামের কেউ তোমার সাথে সৌন্দর্যের কম্পিটিশন দিতে পারবে। এমনকি আমার কলেজের মেয়েরাও তোমার মতো রূপ পাওয়ার জন্য মরিয়া হতে থাকে। এক অজানা ভয়ে সারা দিল মনে। ভাবলাম মার সাথে কখনো এমন কথা বলেননি, আজ বেরিয়ে গেছে মুখ থেকে। মা বকা না দেয়, কিন্তু মনে হলো যে মা এই কথাটা কিছু মনে করেনি। উল্টে সে হেসে বলল, রাসূল, তুই আমার মন রাখার জন্য এসব কথা বলছিস আর আমাকে নিয়ে মজা নিচ্ছিস, আমি সব বুঝি। আমি বললাম, না মা, আমি সত্যি বলছি। তুমি আমার চোখে দেখা সবচাইতে সুন্দর নারী। মা বলল, থাক, আর প্রশংসা করতে হবে না। সত্যি বলতে তুইও খুব হ্যান্ডসাম। তোর বাবার মতো হোসেনি তুই। কলেজে কতগুলো মেয়ে বন্ধু আছে তোর? সত্যি করে বল। আমি বললাম, মা, আমি আমার কলেজের একটা মেয়েকে আমার পছন্দ না। সবগুলো তো পাতলা। যুগ এখন পাল্টে গেছে। জানো তো, এখনকার ছেলেরা পাতলা মেয়েদের পছন্দ করে না। এখনকার ছেলেরা পছন্দ করে তোমার মতো নারী। কারণ যখন একটা ছেলে ভালোবেসে একটা মেয়েকে ধরবে, তখন তার যেন এটা না মনে হয় যে সে শুধু হারকে জড়িয়ে আছে। তাই আমি তোমাকে নিয়ে মজা মোটেও করিনি। পরে এসব নিয়ে কথা হবে। তুমি এখন সম্পূর্ণ হও বলে একটা হাসি দিলাম তার দিকে তাকিয়ে। মা একটু লাজুকভাবে তার জলভর্তি বালতিতে ফেলে দিল। তার বউ আমার সামনে বেরিয়ে আসলো। হঠাৎ আমার মুখ থেকে আপনা আপনি একটা সিটি বেজে উঠল। মা এটা শুনে লজ্জায় মুখ নিচে নামিয়ে নিল। সাথে সাথে আমিও লজ্জা পেলাম। আমি নির্বিকারভাবে বললাম, মা, সিটি মারার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ইচ্ছে করে করিনি। বিশ্বাস করো। তবে এটা প্রমাণিত যে তুমি খুব সুন্দরী। আমি বাজি ধরে বলতে পারি, যদি তুমি আধুনিক পোশাক পরে রাস্তাতে বের হও, তাহলে বুড়ো যুবক সবার মাথা ঘুরে যাবে। মা আমার কথা শুনে একটু লজ্জা পেল। তারপর বলল, রাসূল, তুই বলছিস ঠিক আছে, কিন্তু ভুলে যাস না আমি তোর মা। একটা ছেলের কখনোই তার মাকে সব কথা বলা ঠিক না, এমনকি নিজের মাকে সিটি মারাটা উচিত না। তার উত্তরে আমি মাকে বললাম, আমায় ক্ষমা করো, কিন্তু তুমি তো তখন বললে যে বাড়ির লোক, আমি বাবার দায়িত্ব আমাকে দিলে। যদি বাবা তোমাকে এরকম প্রাংশা করত, তাহলে কিছু বলতে, আমি আমার বাবার সমস্ত দায়িত্ব পালন করব। তুমি শুধু এই অধিকারটা আমাকে দাও। মা একটু লাজুক হয়ে থাকতে করে।